আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান মুখোমুখিতে। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ রিটন। আর আমার সঙ্গে আজকে অতিথি হয়ে মুখোমুখি হয়েছেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর আবু সাদাত মোহাম্মদ সাইম। স্যার, অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা স্যার বলছিলাম যে আমরা বিশিষ্ট ব্যক্তিদের জীবন এবং কর্ম নিয়ে কথা বলি এবং আজকের অনুষ্ঠানটা মূলত আপনাকে ঘিরেই। আমি জানি আপনি অনেক বেশি লেখাপড়া করেন, অনেক গবেষণা করেন এবং চুয়েটে আপনার যথেষ্ট খ্যাতি আছে। আমি আপনার ব্যক্তি জীবন বলতে একদম শৈশব, কৈশোর এবং লেখাপড়া সব নিয়ে কথা বলতে চাই। শুরুতে একটু বলি যে আজকে যে আপনি একজন অধ্যাপক, চুয়েটের মতো একটা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন, আপনি আপনার ক্যারিয়ার নিয়ে তৃপ্ত কিনা, এই শব্দটা শুনতে চাই একটু। আসলে আমি শিক্ষকতা অত্যন্ত এনজয় করি এবং আমি 100% স্যাটিসফাইড উইথ মাই প্রফেশন। এবং আমাকে যদি ভবিষ্যতে জিজ্ঞেস করা হয় কোন প্রফেশন প্রেফারেবল, আমি অবশ্যই বলবো শিক্ষকতা এবং গবেষণা। এক্ষেত্রে আমি খুবই হ্যাপিলি মানে আমার পারপাসটা তৃপ্তির কথা আমরা যেটা বলি আর কি। আমরা সবসময় আমি একটা অনুষ্ঠানে বলি যে আমরা ছোটবেলায় লিখতাম যে তোমার জীবনের লক্ষ্য, এটা রচনা ছিল ইউরাইম ইন লাইফ, ইংলিশে অথবা বাংলাতে। তো সেখানে আপনি কি কখনো ভেবেছিলেন যে এরকম করে অধ্যাপনা করবেন? অথবা আমি আসলে শিক্ষকতাটা খুবই এনজয় করি, বিশেষত যখন আমি চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে যখন আমরা ভর্তি হই, তখন দেখতাম বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক খুবই ইয়ং, কলেজ বা স্কুলে সিনিয়র টিচাররা থাকতো। তখন আমার মাথার ভিতর একটা জিনিস ঢুকে গেছে, এত ইয়ং বয়সে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মানে বয়সেরও তো খুব বেশি পার্থক্য থাকে না। না, পার্থক্য থাকে না। বিশ্ববিদ্যালয়ে যারা প্রথম দিকে রেজাল্ট করে তাদেরকে 1 বছর 2 বছরের ভিতরে অনেক সময় নিয়ে নেয়, খুবই ইয়ং প্রবাসক বৃন্দগুলা। তখন আমার কাছে একটা জিনিস মাথায় ঢুকে গেছে, যদি আমরা কষ্ট করি বা পড়ালেখা ভালো করে করি, হয়তো আমিও শিক্ষকতা ঢুকতে পারবো। তো সেই যে স্পিরিট, সেই স্পিরিটেই আল্লাহর রহমতে সকলের দোয়া ছিল, যে আম্মা আব্বার দোয়া তো অবশ্যই। এবং সেক্ষেত্রে আমরা সে সময় আমাদের অনেকগুলো শিক্ষক, আমি আসলে শুধু স্কুল থেকে শুরু করে সর্বস্তরে অনেকগুলো ভালো শিক্ষক পেয়েছিলাম, যাদের আসলে অবদান এটা আমরা কখনো ভুলতে পারবো না। তাদের উৎসাহ, উদ্দীপনা, তাদের মাধ্যমে আমরা আজকে শিক্ষকতায় যোগদান করতে পারছি। এবং আমি আবারও বলতে চাই যে এটা আমার ড্রিম প্রফেশন। আই রিয়েলি এনজয়। এবং আপনি ফাইনালি হ্যাপি আর কি। আপনি আসলে এটা খুব কম মানুষ আছে যাদের অনেক বেশি অর্থবিত্ত আছে, তারা ফাইনালি গিয়ে আসলে আমি যদি আর একটু হতে পারতাম এরকম থাকে। নিশ্চয়ই আপনার সেই তৃপ্তির ঢেকুর আছে। আমি আপনার স্যার যে প্রফেশন নিয়ে কথা বলবো, তবে তার আগে একটু করে আমরা আবার ছোটবেলায় ফিরে যেতে চাই। আপনার বেড়ে ওঠা হচ্ছে একদম শহরতলির কাছাকাছি, একটা এখন আসলে মহকুমা ছিল একটা সময়, নিঃসন্দেহে পটিয়াতে। আপনি বলছিলেন একটু ছোটবেলার গল্প যদি একটু বলতেন। আমরা পটিয়া নাইকেন গ্রামে আমাদের বাড়ি। আমরা একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। আমরা 8 ভাই 3 বোন। আম্মা এবং আমার দাদু এবং আব্বা, তাদের সকলের একটা প্রচেষ্টা ছিল যে সকলকে শিক্ষিত করবে। তো সেই ছোটোবেলায় দেখা যাচ্ছে যে মানে আম্মার একটা কড়া শাসন ছিল। আব্বা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ট্যাক্সেশন অফিসার ছিলেন। আব্বা শহরে বৃহস্পতিবার বাড়িতে যেত, বাকি 4 দিন 5 দিন আম্মাই পুরা আমাদের দেখাশোনা করতো। তো এই ভাই বোন অনেক থাকাতে সারাদিনে আমরা দেখা যাচ্ছে মানে 11 জন মানে তো একটা ফুটবল টিম বলতে পারেন। জি, তো আমরা ছোটবেলাতে অনেক মজায় কাটছে অবশ্যই বলবো। এবং সাথে এটাও ঠিক যে আমার অনেক শাসন ছিল, একটু ভয় পেতাম। আপনার আম্মার কথা যখন বলছিলেন, আমি আসলে আপনাকে নিয়ে পত্রপত্রিকায় লেখা আসছে, বাংলাদেশের অনেক জাতীয় দৈনিক আপনাকে নিয়ে লেখা আসছে, আপনার মা একজন রত্নকর্বা। সেখানে দেখেছি যে আপনারা যে 11 ভাই বোন সবাই উচ্চশিক্ষিত এবং ম্যাক্সিমামই সরকারি জব করেন। একটু সেই সাফল্যের গল্পটা শুনতে চাই। আপনার ভাই বোনরা যারা আছেন তারা আসলে এই সফলতা কি করে হলো? এটা প্রথমত হচ্ছে যে আমার বড় 2 ভাই যখন ক্লাস 5 শেষ করে, তখন আব্বা সিটি কর্পোরেশনে ওই যে শহরে যেহেতু একটা থাকতো, আব্বা বড় 2 ভাইকে নিয়ে কলেজিয়েট স্কুল এবং মুসলিম হাই স্কুলে তখন ভর্তি করেন। আব্বার একটা খুব ডিজায়ার ছিল যে ছেলে মেয়ে সবাইকে মানুষ করবে। তখন ওনারা যাওয়ার পরে দেখা যাচ্ছে যে একটা চেইন অফ কমান্ড, আমার তৃতীয় ভাই যিনি শাহিন উদ্দিন, উনি বর্তমানে লক্ষ্মীপুরের সিনিয়র জেলা জজ হিসেবে কর্মরত।
তো উনি আমাদেরকে তখন খুব কড়া শাসনে, মানে আব্বা শহর থাকলেও উনি আবার ডে টু ডে আমাদেরকে মানে পড়াশোনা আদায় করা এগুলো। উনি আবার এখন জজ সাহেব, তখন নিশ্চয়ই টেন্ডেন্সিটা এরকম ছিল। এটা জিনিসটা এরকম আর কি, যে বাবার মতো করে বড় ভাইরা শাসন করে করে হয়তো আপনি নিচের গুলোকে করেছেন এরকম। জি জি জি, আমরা একটা গাইড ওয়েতে চলছি সবাই। মানে দেখা যাচ্ছে আম্মা, আসলে আম্মার কথায় আপনি যেটা বলতে চাচ্ছিলেন, আম্মা তখনকার দিনে আসলে লেখাপড়া বেশি করে নাই, হয়তো 7 বা 8। আম্মা তখন কিন্তু ওনারা খুব প্রজ্ঞাবান ছিলেন। ওনারা সারাদিন ঘরের কাজকর্ম করলে, তখন তো আর আমাদের মতো ইলেকট্রিসিটি বা অমুক এগুলো ছিল না, লাকড়ির চুলা সব কিছু। কিন্তু ওনার ডে টু ডে আমি দেখছি যে সন্ধ্যা হলে ল্যাম্পের আলোতে বসা দিত, আবার রাত 9টা হলে কি পড়ছি এটা আবার ধরতো। বা উনি হয়তো চুলায় রান্না করতেছে, আমরা বড় করে যদি না পড়ি তখন ওখান থেকে বলতো যে কেন কি করতেছস। তো এই যে ফলো আপ, আমি মনে করি যে এটা ফলো আপটা আসলে খুব ইম্পর্টেন্ট। এবং পরীক্ষার রেজাল্টের পরে উনি ওই যে আমরা তো প্রগতিপত্র বলতাম, মার্কশিট, তখন ওই মার্কশিট দিয়ে ওনাকে জাস্টিফাই করতে হতো এই সাবজেক্টে এটা হলো কেন, এটা হলো কেন, এটা হলো কেন, প্রতিটা পিন পয়েন্ট আলোচনা করতো। তখন আবার ওই আমি আব্বা এবং আম্মার কম্বিনেশনটা আমার কাছে চমৎকার লাগে। যে দেখা যাচ্ছে যে হয় আম্মা খুব বেশি শাসন করে ফেললে আব্বা আবার শাসনটা একটু কম রিলিফ করে। আর তখনকার দিনে আমরা বার্ষিক পরীক্ষা দেওয়ার পরে আমি এসএসসি পর্যন্ত পটিয়াতেই, আমি প্রাইমারি স্কুল হচ্ছে নাইকেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এসএসসি হচ্ছে রাহাত আলী হাই স্কুল। তো আমরা এসএসসি পর্যন্ত ওখানে পড়ে এইচএসসিতে এসে মহসিন কলেজে আমি ভর্তি হই। তো এরপরে আমরা ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসে, যন্ত্রকৌশল বিভাগে থেকে গ্রাজুয়েশন। আপনার আমি এখানে যেমন দুইটা ধারা থাকে, আমিও বিজ্ঞানের ছাত্র, আমরা তখন ডক্টর অথবা ইঞ্জিনিয়ার ফার্স্ট চয়েস এরকম থাকে। আপনি ডক্টর ওই প্রফেশন না করে এরকম যন্ত্রের মধ্যে গেলেন কেন? আমার বড় ভাই, ইমিডিয়েট বড় ভাই হচ্ছে পটিয়া গভর্নমেন্ট কলেজের ফিজিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বর্তমানে। ওনার বড়টা হচ্ছে ডাক্তার, উনি ফৌজদারহাট বিটিআইডির সহযোগী অধ্যাপক বর্তমানে। উনি ডাক্তার ছিলেন বলে আব্বা সবসময় কি করতো, ওই ছোট ভাইদের কোনো ডিসিশন আসলে বড় ভাইদের নিয়ে আগে বসতো। মানে ফুটবল খেলা সবাই তো স্ট্রাইকার হবে না, কাউকে ডিফেন্স কাউকে অফেন্স এরকম। এখন এটা আসলে ওই চিন্তা আর কি, যে সব দিকে একজন জজ, একজন ডাক্তার, একজন হয়তো প্রকৌশলী, আরেকজন শিক্ষক, আপনাদের ভাই বোনদের মধ্যে শিক্ষকও আছেন বেশ কয়েকজন। এটা অসাধারণ একটা কম্বিনেশন। আসলে বাংলাদেশে এরকম পরিবার আছে কিনা আমার খুব সন্দেহ আছে। আপনাদের জন্য শুভকামনা, বিশেষ করে আপনার মায়ের প্রতি। আপনার মা কি বেঁচে আছেন? আছে, আম্মা বেঁচে আছে এবং নিশ্চয়ই অনেক বয়স্ক এখন বয়স হচ্ছে, আল্লাহর রহমতে ভালো আছে। এখনো উনি ডে টু ডে ফলো আপ এখনো আছে, এখনো সেই শাসনটা আছে। হ্যাঁ, বয়স হয়ে গেল হয়তো আপনাদেরকে না ওই সেই ছোট বাচ্চার মতো শাসন করে। আপনার বাবার আব্বা আসলে আনফরচুনেটলি আমি যখন এইচএসসি ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতেছিলাম, আব্বার এজ অ্যারাউন্ড 63। রিটায়ারমেন্টের পরে উনি হজ করে আসছিলেন, এরপরে উনি একটু অসুস্থ হয়ে পড়ে, তো উনি 63 বছর বয়সে ইন্তেকাল করে। তো এটা আমাদের সব ভাই বোনদের জন্য স্টিল এখনও খুব একটা আমাদের অনেক স্যাড মেমোরি। আমরা আব্বার যে প্রচেষ্টা, যে আমরা সবাই এখন মানুষ হয়েছি, যে সবাই আল্লাহর রহমতে যে বাবা দেখলে সবচেয়ে বেশি খুশি হতো তিনি হয়তো দেখছেন না, হয়তো উনি ওপার থেকে দেখছেন। জি জি, সেটা আল্লাহর ইচ্ছা ছিল এরকম। তার জন্য আমাদের দোয়া থাকলো, আল্লাহ যেন তাকে পরপারে ভালো রাখেন। আপনার মায়ের জন্য সুস্থতা থাকলো। আমি একটু আপনার অধ্যাপনা জীবনে আসতে চাই। আপনি চুয়েটে লেখাপড়া করার পরে অধ্যাপক হলেন কি করে, এবং তারপরের গল্পটা? চুয়েটে থেকে আমি গ্র্যাজুয়েশন হই 2003 সালে। 2003 সালে গ্র্যাজুয়েশনের পর আমি চেষ্টা করতেছিলাম যে আমার কয়েকটা সরকারি জব হয়েছিল তখন, পিডিবি, বিসিআইসি, কর্ণফুলী গ্যাস এগুলা। কিন্তু আমার মেইন ওই যে বললাম যে শিক্ষকতার প্রতি একটা নেশা, যে এটা আমি যেটা খুব এনজয় করি। আমি চুয়েটে আবার মাস্টার্সে অ্যাডমিশন নিয়ে রাখি, যেহেতু তখন সার্কুলার আসতেছিল না, কারণ সার্কুলারে অনেক সময় লাগে। তো এই 2005 সালে আমি জয়েন করার সুযোগ পাই। জয়েন করার পরে আমি তখন তো মানে একদম ভেরি গুড ফিলিংস, যে খুব। আর তখনকার দিনে আমাদের অনেক শিক্ষক ছিলেন, উনি অনেক প্রতিদিদশা। তোর মধ্যে আমাদের ডক্টর শ্যামলকান্তি বিশ্বাস স্যার, উনি আমাদের উপাচার্য তৎকালীন।
ডিরেক্টর ছিল বিআইটির, এরপরে বিশ্ববিদ্যালয় হয়। তারপর ডক্টর জাহাঙ্গীর স্যার জাহাঙ্গীর স্যার সিভিল ডিপার্টমেন্টের, আমরা মেকানিক্যালের। তো তখনকার দিনের শিক্ষকরা অনেক আইডল ছিলেন, আমরা অনেক কিছু শিখছি ওনাদের থেকে, ওনাদের চলন বলন, কথাবার্তা বলার স্টাইল, যে ইনার থট, এগুলো দিয়ে পরবর্তীতে লেকচারার নেওয়ার পাশাপাশি আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার আমাদের পরবর্তী সোপানগুলো সবগুলো উচ্চতর ডিগ্রির সাথে সম্পর্কিত। 2008 সালে আমি জাপান মনবুসা স্কলারশিপ পাই, সেখানে মাস্টার্স করি হোক্কাইডো ইউনিভার্সিটি জাপান থেকে। দেন আবার দেশে আসি, দেশে এসে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করি, আবার পিএইচডি করতে অস্ট্রেলিয়া চলে যাই। অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করে দেশে আসি 2019 সালে। তো এখানে ছোট একটা জিনিস একটু শেয়ার করতে চাই। ওই যে আমার ওয়াইফও, উনিও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং উনিও পিএইচডি করছে অস্ট্রেলিয়া থেকে। তো তখন আমাকে যখন দেশে আসার যে আমার ছুটি শেষ হয়ে গেছে, তখন আমাদের চুয়েট একটা টার্মের পরে লেটার দেয় যে ছুটি শেষ। তখন আমি একটু ইয়াতে ছিলাম যে একটা হচ্ছে দেশের প্রতি একটা অকৃত্রিম টান আছে, এটা আব্বা থেকে আমরা দেখছি, আমাদের ভাই বোন সবার ভিতরে একটা অন্যরকম একটা ফিলিংস যে দেশের প্রতি সার্ভিস, এটা অন্যরকম একটা বিষয়। তখন আমার ওয়াইফ বললো যে ঠিক আছে তুমি গিয়ে দেখো, গিয়ে দেখে তুমি কেমন লাগে দেখো, ভালো লাগতেছে কিনা। তো আল্লাহর রহমতে আমি ব্যাক করে যখন দেশে আসলাম, সর্বোচ্চ, কারণ পিএইচডির পরে সাইকোলজি অনেক চেঞ্জ হয়ে যায়, কারণ তখনকার ম্যাচুরিটি, তখনকার এগুলো আমি মনে করি শিক্ষকতার দেওয়ার পর্যায়টা শুরু হয় পিএইচডির পরে। তখন হচ্ছে যে ছাত্রছাত্রীদেরকে দেওয়ার জিনিসটা ম্যাচুরিটি আসে। তো এরপর থেকে আমি সর্বোচ্চ, বিকজ আপনি হয়তো জানেন বিশ্ববিদ্যালয়ে আমরা সবসময় একটা ইয়ং জেনারেশনকে নিয়ে ডিল করি, তাদের এবং পৃথিবীতে মানুষই হচ্ছে সর্বোচ্চ, মানে মানুষের আপনি যদি ডেভেলপ করতে পারেন, দেয়ার ইজ এ নো লিমিট। একজন মানুষ চিন্তাভাবনায় অনেক দূর যেতে পারে। তা আমাদের সেই স্কোপ আছে, আমি কি ভীষণ, কি উচ্চতায়, কোন ধরনের দৃষ্টিভঙ্গি দিয়ে তাদেরকে আমি শেয়ার করতেছি, এটার উপর আমার পরবর্তী জেনারেশন ডিপেন্ড করে। তো সেটার মতো আনন্দের জায়গা, যার শিক্ষা জ্ঞান, যে জাতির স্পেশালি, তারাই তো আসলে এরকম পৃথিবী শাসন করছে এখন। আজকে পৃথিবী যারা বড় বড় দেশ শাসন করছে, তাদের তো যে প্রকৌশল, অন্যান্য যে টেকনোলজির দিক থেকে যারা আগে, তারাই তো আসলে পৃথিবী শাসন করছে। আপনারা যে, আমি একটু চুয়েটের কথা যদি বলি, যে চুয়েটে আমি অনেকে দেখেছি এরকম যারা মানে নাসা টিমের সাথে জড়িত, আপনারাও হয়তো অনেক ইনোভেশন আছে, এই সব একটু উচ্চতর গবেষণা নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের প্রচুর গবেষণা হচ্ছে, আমাদের যতটুক সীমাবদ্ধতার মধ্যেও আমাদের সকল ফ্যাকাল্টি চেষ্টা করে উচ্চতর গবেষণা করতে। আমি নিজেও এই পর্যন্ত 14টি গবেষণা প্রকল্প শেষ করি। আমার এখন বর্তমানে নরওয়ের সাথে একটা গবেষণা প্রকল্প চলমান আছে, যে প্রকল্পের মাধ্যমে অলরেডি 32 জন ছাত্র নরওয়ে গেছে, তারা এখন রানিং আছে। প্রতি 6 মাস পর পর আমি আমার প্রকল্পের মাধ্যমে 6 জন বা 5 জন ছাত্রছাত্রী নরওয়ে যাই। নরওয়ে থেকে অধ্যাপকরা চুয়েটে আসে, নরওয়ে থেকে ছাত্ররাও আবার চুয়েটে পড়তে আসে, যে একটা নির্দিষ্ট সার্টেন টাইমের জন্য। তো এই যে একটা গ্লোবাল একটা জিনিস, যে ছাত্ররাও দেখতেছে যে শুধু আমরা যাই তা না, বিদেশ থেকেও আমাদের এখানে আসে। তো এই যে একটা স্ট্যান্ডার্ড, বা যে আমরাও পারি বা আমাদের যোগ্যতা আছে, এটা একটা আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমি মনে করি সময়ের সাথে যথেষ্ট আগাচ্ছে। আপনার যে যারা স্টুডেন্ট আছে, তাদের সম্পর্কে যদি একটু বলেন, যে আপনি অধ্যাপনা করতে গিয়ে আপনার কাছে কি মনে হয়েছে, যে তাদের সম্ভাবনা, তাদের সাথে আপনাদের যে অ্যাটাচমেন্ট, কেমন সম্ভাবনা অথবা কেমন ফিল হয় আপনার? আচ্ছা, ফার্স্ট অফ অল, এখানে আমাদের বিশেষ করে চুয়েট সহ পাবলিক বিশ্ববিদ্যালয় যারা, এবং পাবলিক বিশ্ববিদ্যালয় আমি বলবো না, আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্ট মেরিটোরিয়াস এবং হার্ডওয়ার্কিং। তাদের কম্পিটেন্সি নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, তাদের যোগ্যতাটা আছে। কিন্তু তাদেরকে আপনি ক্লাসরুমে বা ক্লাসরুমের বাইরে কিভাবে গড়ে তুলতেছেন, কোন লেভেলের চিন্তাভাবনা তাদের মাথায় ঢুকাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করতেছে ফিউচার। আপনি যদি একটা বিগ স্কেল স্বপ্ন যদি তাদের ভিতরে যদি ঢুকাতে পারেন, সেই বিগ স্কেলের স্বপ্নটা দিয়ে, কারণ আপনি দেখেন গ্লোবালি বর্তমানে আমরা যে, আপনিও মাঝখানে বলছিলেন মানুষ পৃথিবীতে সবাই সেম, কিন্তু এই যে বিগ স্কেল চিন্তাভাবনা এবং হার্ডওয়ার্কিং জিনিসটা যদি আমরা ঢুকাতে পারি, তা আমি ক্লাসরুমে গিয়ে ছাত্রদের বলি যে তোমরা ভেরি ইয়ং, তোমাদের চেহারা মলিন থাকতে পারবে না, বি জয়ফুল, তোমাদের এখন এনার্জি আছে, একটা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছো, যে নতুন নতুন চিন্তাভাবনা গবেষণার মাধ্যমে যদি আমরা ক্লাসরুমে যখন শেয়ার করি,
তখন দেখা যাচ্ছে আমার কাছে মনে হয় তারা এটা নিয়ে কোপ আপ করতে পারতেছে, এবং আমার মনে হয় তাদের ফিউচারটা, আমরা যেখানে এসে থামছি, আমার মনে হয় যেহেতু প্রযুক্তিগত অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক সুযোগ সুবিধা গ্লোবালি এই মুহূর্তে সবাই পাচ্ছে। তো আমার মনে হয় আমাদের ছাত্রছাত্রীরা যদি আমরা পজিটিভ একটা আইডিওলজি তাদেরকে যদি প্রেজেন্ট করতে পারি, তারা হয়তো বা আমাদেরকে ছাড়িয়ে যাবে। আপনি স্বপ্ন দেখাচ্ছেন, এবং আসলে যে আপনি বলছেন যে দেয়ার ইজ নো লিমিট ইন দেয়ার স্কাই, এটা আসলে মানে অসাধারণ একটি যাত্রা হবে নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি একটু আপনার পরিবারের কথা বলছিলেন, আপনি তো আপনার মা বাবা আপনি সন্তান এবং আপনার পরিবারের কথা একটু শুনতে চাই। আচ্ছা, আমার ওয়াইফ, উনিও চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের ছাত্রী ছিলেন। তো আমার যেহেতু একটু পারিবারিক ক্লোজ বন্ডে বড় হয়েছি, যখন আমার বিয়ের কথাবার্তা চলতেছিল তখন আমাকে বললো যে ওই যে কয়েকটা প্রস্তাব আসছিল, তখন বললো যে চট্টগ্রামের বাড়ি কোনটা। তখন আমার ওয়াইফ ফৌজদারহাট, মানে আমার শ্বশুর বাড়ি, তখন আমি বললাম যে এখানে ফৌজদারহাট ওনাদের এটা। তখন আপনার সাথে কি আগে থেকে পরিচয় ছিল? না, আগে থেকে আমার পরিচয় ছিল না। যখন ওই যে পাত্রী খুঁজা হচ্ছে তখন জাস্ট ইনফরমেশন দিল চুয়েটের। আগে তো এরকম ঘটক থাকতো, এরকম কি ঘটকের মাধ্যমে আসছে নাকি? ঘটক না, পরিচিত, মানে বন্ধু বান্ধবদের মাধ্যমে এরকম করে হয়তো আত্মীয়স্বজনের মাধ্যমে। তো পরে আমার ওয়াইফও, আমি যখন পিএইচডি সেকেন্ড ইয়ার, তখন হচ্ছে 2014 সালে বিয়ে হয়, তখন ওও যায় ওখানে। তো ওর একটা খুব পড়াশোনার প্রতি খুব সিভিয়ার আগ্রহ। তখন আমি নিজেও যেহেতু শিক্ষক, আমি ওকে মানে ভেরি পজিটিভ, বিকজ আমরা ছাত্রছাত্রী সবাইকে বলতেছি আগানোর জন্য। এখন ওয়াইফকেও আমি বলছি না, তুমি যতটুকু পারো আগাও। তো এখন বর্তমানে বিষয়টা হচ্ছে যে সেও আবার এই মুহূর্তে অস্ট্রেলিয়ায়। আমার 2টা বাচ্চা, আমার বড় মেয়ে সাফরিন সায়েম, ও 10 বছর, আর ছোট ছেলে ও হচ্ছে আরসাল আবদুল্লাহ সায়েম, হচ্ছে 6 বছর। তাদের জন্য শুভকামনা থাকলে, এই অনুষ্ঠান দেখলে নিশ্চয়ই বাবাকে দেখবে। আর আমি একটু আপনার অন্য একটু গল্প দিচ্ছি। আপনি বাইরে লেখাপড়া করেছেন, জাপানের কথা বলছিলেন। আমি এর আগেও অন্য অনেকের সাথে কথা বলেছি যে আমাদের সাথে যে পার্থক্য, অথবা জাপান যে এত প্রযুক্তিগত আগানো, আপনি একটা প্রযুক্তি বিষয়ে লেখাপড়া করেন, আপনি পেট্রোলিয়াম মাইনিং নিয়ে কাজ করেন, এটা আসলে পার্থক্যটা কী কারণে, এবং আমরা আসলে কীভাবে ডেভেলপ করতে পারি? আপনার ফিলিংস, আপনার মূল্যায়ন শুনতে চাই। ফার্স্ট অফ অল, আমি যেটা ফিল করি প্রফেশনালিজম এবং জবাবদিহিতার পয়েন্টে বিদেশের যে কোনো উন্নত দেশ জবাবদিহিতার পয়েন্টে কোনো আপোষ নাই। এটা একটা ডিফারেন্স কেন হয় আমি বলি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শিক্ষকরা 98% হচ্ছে বিদেশের পিএইচডি, সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বা যারা এখন অনেক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এগিয়ে আসতেছে। তো কিন্তু ডিফারেন্সটা হচ্ছে, আপনি পড়াশোনা করতে গেলেন, একটা পড়াশোনা করে চলে আসলেন, আরেকটা যদি ওখানে কিছুদিন জব করতেন, তাহলে দায়বদ্ধতাগুলো আরও ক্লিয়ারলি বুঝতেন যে ওখানে রেজাল্ট বা একটা ক্লাস সব কিছু অন টাইম। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা সাবজেক্ট পড়াতাম অস্ট্রেলিয়াতে। তো আমাদের একটা স্টাডি ট্যুরের একটা টাইম স্লট ছিল, 9:30 গাড়ি ছাড়বে, একটা পাওয়ার স্টেশনে ভিজিট। 9:28 2জন ছাত্র এসে বললো যে আর 2জন ছাত্র আসতেছে, 5 মিনিট সময় লাগবে ওরা পথে। তখন আমি হিসাব করলাম আমাদের ওই পাওয়ার স্টেশনে যেতে লাগে অনলি 20 মিনিট। 10টার সময় ছিল শিডিউল, তা আমার হাতে তো আরও 10 মিনিট প্লাস আছে। তা আমি কোঅর্ডিনেটর, উনি অস্ট্রেলিয়ান, ওনাকে বললাম যে আমরা তাহলে কি 3 মিনিট ওয়েট করবো কিনা, ওরা তো চলে আসছে। তখন সে আমাকে স্ট্রেট বললো যে টাইম ইজ টাইম। উনি 9:30টায় কিন্তু ছেড়ে দিছে, ওদের জন্য থামে নাই। তখন আমি প্রথমে একটু, আমাদের কালচারে যে আমরা তো মানে এরকম একটু দুঃখবোধ তৈরি হয় আর কি। তখন উনি আমাকে ক্লিয়ারলি বললো যে এটা ও লাইফ লেসন, যে এরপরে সে আর যেন দেরি না করে। এখন আমরা এখানে দেখেন বাংলাদেশে যেটা, আমরা কোনো প্রোগ্রামে কোনো জিনিসেই আমরা কি অন টাইমে শুরু এবং অন টাইমে শেষ করতে পারতেছি না। আমরা সব জায়গায় আমাদের গ্রাজুয়েটরা তৈরি হচ্ছে খুব ট্যালেন্ট, কিন্তু প্রফেশনালিজম আমরা 100% যে প্রফেশনাল, আপনি অফিসে আসছেন, অফিসের ওয়ার্কেই মনোযোগ দিয়ে করবেন, ওই সময়টা জাস্টিফাইড হিসেবে ডেভোটেডলি কাজ করবেন। এখন আমাদের দেখা যাচ্ছে যে সব কাজ আমরা মিক্স করি, বাসায় অফিসের কাজ নিয়ে আসতেছি, অফিসে বাসার কাজ যাচ্ছে। তো প্রফেশনালিজমটা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে জবাবদিহিতি। আমাদের অনেক সময় জবাবদিহিতিটা স্ট্রং না, যে আমি আমার জব রেসপন্সিবিলিটি, আমি যে স্যালারি নিচ্ছি গভর্নমেন্ট থেকে, আমার সেই জবাবদিহিটা জাস্টিফাই করতে হবে। এটা আসলে একদম মৌলিক দুটি প্রশ্নের কথা বলেন। নিশ্চয়ই অনেকগুলো বিষয় আছে, এর মধ্যে আপনি মৌলিক দুটি জিনিস বলেছেন, যে প্রফেশনালিজম। আমরা অনেক কিছু ওভারলোক করি,
অনেক কিছু আবার দুঃখবোধ এরকম বললো না 2-3 মিনিট কি হয় একটু যায় না পরে এরকম করে আর কি। এই জায়গা থেকে নিঃসন্দেহে আমাদের উত্তরণ হওয়া জরুরি আমাদের জাতিগতভাবে। আমি একটু আবার দেশে ফিরে আসতে চাই, আপনার চুয়েটের কথাই বলি, আপনি যেহেতু চুয়েটে লেখাপড়া করেন, আপনি আপনার কাছে কি মনে হয় যে আমাদের যে যন্ত্র কৌশলের মধ্যে কি সম্ভাবনাগুলো লুকিয়ে আছে যেটা আমরা আমাদের ডেভেলপ করার সুযোগ আছে? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের বিশেষ করে দেখেন আমাদের দেশে বিশেষ করে ইন্ডাস্ট্রিগুলো আমাদের বেশিরভাগ জিনিসেই কিন্তু ইম্পোর্ট নির্ভর। কোনো একটা জিনিস ভেঙে গেলেও আমরা বাইরে থেকে আনতে হয়। কিন্তু এখানে আমি মনে করি যদি আমাদের রিসার্চ ডেভেলপমেন্ট R&D বিশেষ করে কোম্পানিগুলা তাদের সমস্যাগুলো যদি আমাদের ইউনিভার্সিটিগুলোতে দিত, আমি বলতেছি না যে আমি রাতারাতি অ্যাড্রেস করতে পারবো, কিন্তু বিদেশের যে কনসেপ্ট, আমি জাপান, নরওয়ে, অস্ট্রেলিয়া অনেকগুলো দেশে আমি গবেষণার কাজে গেছি এবং ক্লোজলি দেখছি। তো ওখানে সমস্যাগুলো বিশ্ববিদ্যালয়কে দেয় ইন্ডাস্ট্রিগুলা, হয়তো বলে না যে মানে তোমাকে মাস্ট ডেলিভারেবল দিতে হবে, আমরা সাকসেস হতেও পারি সাকসেস নাও হতে পারি, বাট একটা চেষ্টা করে এবং স্টুডেন্টরা একটা রিয়েল টপিক নিয়ে বড় হচ্ছে যে এটা ফিল্ড লেভেলের এই সমস্যা, সেই সমস্যাটা সমাধান করার জন্য সে মাইন্ডসেট নিয়ে বড় হচ্ছে। তো আমি মনে করি আমাদের যদি শিল্প সাথে যারা জড়িত অথবা গভর্নমেন্টও যদি মনে করে যে ঠিক আছে ওদের শিল্পের বা বিজনেসে যে লভ্যাংশ আসতেছে তার কিছু অংশ যদি R&Dতে যদি বিশ্ববিদ্যালয়গুলো দেয় অথবা সমস্যাগুলো যদি অ্যাটলিস্ট দেয়, টাকা না দিলেও যদি সমস্যাগুলো দেয়, আমরা মনে করি আমরা কোপ আপ করতে পারবো, বিকজ আমি বিলিভ করি আমাদের ছাত্রছাত্রীদের প্রচুর মেরিট আছে। এটা অনেক প্র্যাকটিক্যাল একটা কথা বলেছেন। আমরা স্যার অনুষ্ঠান অনেকটাই শেষের দিকে, একটু আপনার ব্যক্তিগত স্বপ্নের কথাগুলো শুনে একটু শেষ করতে চাই। আপনার সামনের সময়টা কেমন করে কাটাতে চান, এবং আমরা আসলে বাংলাদেশের কথা বলি, আপনি অনেক স্বপ্নের কথা বলেন, বাংলাদেশকে নিয়ে স্বপ্ন, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান, এই কথা শুনে আমরা শেষ করতে চাই। ফার্স্ট অফ অল আমি মনে করি আমাদের প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা অর্গানাইজেশনের সিস্টেমটা ডেভেলপ করতে হবে। আমরা বর্তমানে দেখা যাচ্ছে কোনো একটা সমস্যা আসতেছে, সমস্যাটা আমি আমার মতো করতেছি, কিন্তু আমার পলিসি বা রুলস এটা অ্যাড্রেস করতে পারতেছে কিনা সেটা নিয়ে আমরা চিন্তা করি না। তখন যেহেতু পলিসি বা রুলসগুলো সিস্টেমটা সময়ের সাথে আপডেট করতেছি না, তখন প্রতিটা মানুষই ওই সিস্টেমের কাছে ধরা খাচ্ছে। তখন আবার আমরা এটাকে রেকটিফাই করে আমি বলতেছি আমি ভালো মানুষ। আসলে দেখেন, ভালো মানুষের ডেফিনিশন এটা না, এটা কিন্তু আপনার জব রেসপন্সিবিলিটি। আপনি একটা অফিসে সেবা দিবেন, আপনি নিজে আরেক অফিস থেকে যে সেবাটা চাচ্ছেন সেই সেবাটা যদি আপনার অফিসে আপনি ইনশিওর করেন, তাহলে তো সবাই একটা কোয়ালিটি সেবা পাবে। তো সেই জন্য আমি সবাইকে যেটা বলবো যে যার যে ক্ষেত্রে যে আছে সিস্টেমটা অতি আধুনিক করুক, এবং পলিসি যখন ডেভেলপ করে সেই পলিসির নিচে একটা এই পলিসিটা রিভিউ কবে হবে সেটা যেন তারিখটা উল্লেখ দেয়, তাহলে তখন হচ্ছে যে ওই 1 বছর বা 2 বছর পরে পলিসিটা নিয়ে আবার সবাই বসবে নতুন সময়ের সাথে সাথে, কারণ পলিসি সবগুলা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। তো পলিসিটা সময়ের সাথে মানানসই হতে হবে এবং সিস্টেম ডেভেলপ করতে হবে, এবং এটির মাধ্যমে আমরা একটা অনাগত দিনে সুন্দর বাংলাদেশ পাবো। স্যার, আপনাকে অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ আপনার জীবনের অনেক কথা শেয়ার করার জন্য। জি, আপনাদের সবাইকেও ধন্যবাদ, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর আবু সাদাতের সঙ্গে। তিনি তার জীবনের অনেক গল্প আমাদের শোনালেন, নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। আমরা আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশা নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। যেতে যেতে বলতে চাই, আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ, আমরা চাই একটি দায় এবং দরদের সমাজ। আল্লাহ হাফেজ।